গুড মর্নিং। আসসালামু আলাইকুম। আসসালাম। দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা, তোমাদের মনিটর যেন কে? স্যার ইনসান। ইনসান, তুমি তাই তো? জি স্যার। তুমি ওই ক্লাস শেষে পার্সেন্টেজটা তুমি কালেকশন করে তোমার শেয়ানজারের কাছে পাঠাবে। আমি আলাদা পার্সেন্টেজ নেব না, ঠিক আছে? ওকে স্যার। সবসময় যেটা করো ওইভাবে করবে। তো হেডিং দেখা যাচ্ছে এন্টিজেন, তাই তো? এন্টিজেন আমরা, এবং যেটুকু পড়ানো হয় তোমাদের পরীক্ষায় এইটুকু থাকবে, ভাইবা রিটেন এর মধ্যেই আমরা রাখার চেষ্টা করব। তো এটা একটু কেয়ারফুলি দেখবে, একটু খাতা কলম নিয়ে রাখো, কিছু একটু লিখে রাখবে, নোট করে রাখবে, কারণ অনেক জায়গায় আছে যে সবকিছু ভিতরে যাওয়া যায় না, কিছু নিজেরা পড়তে হয়, পড়ার অভ্যাস থাকতে হবে। শুধু যে মানে লাইন বাই লাইন যে এটুকু ইম্পর্টেন্ট ওইভাবে পড়া হয় না, টোটাল জিনিসটা একটা অ্যাকোয়ার করার জন্য তোমাদের প্রথম চ্যাপ্টারটা আগে করে পড়তে হবে, পড়ার পরে তুমি একটা ধারণা পাবে। আমরা শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো এখান থেকে আসবো। এন্টিজেন দেখো, আজকে আমাদের প্ল্যানে আমরা যেটা শিখবো যে এন্টিজেন কি, ইমিউনোজেন কি, হ্যাপটেন কি, এগুলো খুব ইম্পর্টেন্ট। এটা ভাইবার সময় এটা কমন কোশ্চেন থাকে, এন্টিজেন কাকে বলে, ইমিউনোজেন কাকে বলে, হ্যাপটেন কাকে বলে, একটা ক্রাইটেরিয়া অফ দ্য গুড এন্টিজেন কি আছে, এন্টিজেন কিভাবে ক্লাসিফিকেশন করবে, প্যারাটোপ কি, পিটেপ কি, সুপার এন্টিজেন কি, এই যে পয়েন্টগুলো দেখলো সবগুলো ইম্পর্টেন্ট। ভাইবার সময় একদম শুধু এখন না, তোমাদের একদম ফাইনাল পূর্বে এর মধ্যেই থাকে। এন্টিজেন, এন্টিজেন নামটা আসছে এরকম, অ্যান্টিবডি জেনারেশন থেকে আসছে অ্যান্টিজেন, অ্যান্টিবডি জেনারেশন নামটা আসছে এইভাবে, অ্যান্টিজেন মানে অ্যান্টিবডি জেনারেশন। এটা কি জিনিস? An antigen is a molecule that react with antibodies or any substance that bind specifically to the antibody or T cell receptor. তোমাদের রিভিউতে দেখবে যে এই টি সেল রিসেপ্টর বন্ধু নাই, তোমাদের ওখানে আছে অ্যান্টিজেন আর সাবস্টেন্স বাইন্ড উইথ দ্য অ্যান্টিবডি, সাথে অ্যাড করতে হবে, এন্ড অলসো বাইন্ড উইথ দ্য টি সেল রিসেপ্টর। ইনসাইডটা বুঝতে তো যে এটা বাইন্ড করবে, এটা বুঝেছো? হ্যাঁ স্যার। এইটা বাইন্ড করবে অ্যান্টিজেনের সাথে, সাথে সাথে ইট বাইন্ড টু দ্য টি সেল রিসেপ্টর, এইটুকু। এখানে এই 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 ট্রান্সফারেন্স থেকে একটু পারলেই হবে। আর এন্টিজেন বললাম, জেনারেশন অফ, এরপরে আসো ইমিউনোজেন। এখানে একটু টেকনিক্যাল কোশ্চেন থাকে যে ইমিউনোজেন আর মলিকুল দ্যাট প্রডিউস এ হিউমেরাল অর সেল মিডিয়েট ইমিউন রেসপন্স। আচ্ছা, এইগুলো বই খুঁজে পাবে না, ছোট্ট একটাই রাখো, কলম রাখো, রাখো, পরে 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 দেখবে, যে না হলে এটা একটু একটু শুনবে, বোঝার চেষ্টা করবে। যে একটা হলো বললাম এন্টিজেন, সবাই একটা একটা খাতা রাখো, একটা কলম রাখো, একটু নোট করে রাখবা, পরে রাত্রে একটু আলাদা করে বই নিয়ে বুঝতে হবে, একটা বোঝার জন্য, এটা মুখস্থ করার বিষয় না, একটু একটু বুঝতে হবে। তো এন্টিজেন বললাম যে এটা বাইন্ড করে অ্যান্টিবডির সাথে, আর ইমিউনোজেন হলো এটা, এইটা যদি molecule that produce immune response, it may be humoral, may be cell mediated. এখান থেকে এইটুকু হলেই হবে। এই জায়গাটা তোমাদের একটু বুঝতে হবে, এটা এই লাইনটা লিখে নাও এবং এটা রাত্রে বোঝার চেষ্টা করবা, ভাইবার সময় আমরা এটা এই প্রশ্নে ধরবো। By definition all immunogen are antigen but all antigen are not immunogen. এটা নিজের থেকে বুঝলে, এটা নিজের থেকে বুঝবে, চিন্তা করবে, একবার না দুইবার তিনবার পড়বে। All immunogen are antigen
but all antigen are not immunogen. তাহলে বললাম যে লাইনটা নিজের থেকে এক্সপ্লেন করে বোঝার চেষ্টা করবে, যদি না পারো সেখানে আমরা হেল্প করব, আগে ট্রাই করো। দিস ইজ ইম্পর্টেন্ট। এরপরে তো অ্যান্টিজেন তো বললে, এরপরে অ্যান্টিজেনটা কি রকম, কেমিক্যালি কি নেচারের, এরপরে আসে কেমিক্যালি অ্যান্টিজেনটা কি রকম, কেমিক্যালি নেচার কি। ইটস এ প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইড। কেমিক্যালি অ্যান্টিজেনস আর প্রোটিন অর লার্জ পলিস্যাকারাইড। যদি লার্জ ভুলে যাও অন্তত পলিস্যাকারাইড, প্রোটিন আর পলিস্যাকারাইড নেচার। একটা অ্যান্টিজেন হতে গেলে সেটা হয় প্রোটিন হবে অথবা পলিস্যাকারাইড হবে। আর নিচে যেগুলো আছে এক্সাম্পল, এগুলো অত দরকার নাই, যে মাইক্রোবিয়ালের কারে কোনটা অ্যান্টিজেন, এখানে এটা 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 অত এটা লাগবে পরে, এখন তোমরা যখন আরো শেষ করবে। এখানে আমরা যদি আমরা যদি ব্যাকটেরিয়া চিন্তা করি, ব্যাকটেরিয়া ক্যাপসুল অ্যান্টিজেন, সেলুলার অ্যান্টিজেন, টক্সিন শিট অ্যান্টিজেন, ভাইরাল ক্যাপসুল শিট অ্যান্টিজেন, ফ্লাজিলা অ্যান্টিজেন, এগুলো সব অ্যান্টিজেন। আর যদি নন মাইক্রোবিয়াল চিন্তা করি, তাহলে যে পলেন, এগ হোয়াইট, রেড ব্লাড সেল, এগুলো সবগুলো অ্যান্টিজেন। একটা ইম্পর্টেন্ট, লিপিড কিন্তু ইউজুয়ালি অ্যান্টিজেন না। লিপিড and nucleic acid are not only antigen, not antigen, but only antigen when it combined with the protein or polysaccharide. The lipid কিন্তু normally antigen না, but when bind with the protein or polysaccharide তখন এটা অ্যান্টিজেন হিসেবে কাজ করতে পারে। নেক্সট ইম্পর্টেন্ট মলিকুলার ওয়েট দেখো, এরপরে তোমার জিজ্ঞেস করে অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট, একটা প্রোটিনের মলিকুলার ওয়েট কত হলে এটা অ্যান্টিজেন হবে। molecular weight should be 10,000 or more. একটা অ্যান্টিজেনের মলিকুলার ওয়েট 10,000। স্যার আমাদের এক্সামের আগে স্যার রিভিউ ক্লাস নেবেন না স্যার? কিসের? পাস কার্ডে স্যার যেরকম রিভিউ ক্লাস নিয়েছিলেন, এই কার্ডে নেবেন না স্যার? এই কার্ডের সময় নাই তো, রিভিউ ক্লাস তো অর্ধেক ক্লাস আজকে থেকে শেষ হয়ে যাবে তো, এরপর তো পরীক্ষার জন্য রেডি হবে। রিভিউ ক্লাস নেওয়া যাবে না। এই যে এখন আমরা কিন্তু দেখো মাইক্রোবায়োলজি খুব কম করে পড়াচ্ছি এবং একদম ছোট ছোট করে বলে দিচ্ছি, যেটা জিজ্ঞেস করবো, এটা যে অ্যান্টিজেন কি, এই যে বলে দিচ্ছি। রিভিউ এখন না, রিভিউ আরো পরে। রিভিউ যখন তোমাদের রেগুলার ক্লাস শুরু হবে তখন সামনাসামনি আমরা একসাথে যতগুলো পারি রিভিউ নিব, কিন্তু পরীক্ষার আগে আর রিভিউ ক্লাস নেওয়া মনে হয় সম্ভব না। এখন এইগুলো একটু খেয়াল করবে, যেগুলো বলে দিচ্ছি আমরা খুব কম কম পড়াচ্ছি এবং এর মধ্যে জিজ্ঞেস করতেছি। এবং ভাইবাটের মধ্যে থাকবে মলিকুলার ওয়েট কত হবে, 10,000 অর হায়ার। এরপরে দেখো আমরা অ্যান্টিজেন গেল, অ্যান্টিজেন লিপিড তো আগে বলি সেটা হবে না, এটাও টাইপস অফ অ্যান্টিজেন। এটা অনেক সময় ভাইবা জিজ্ঞেস করে, আমরা এই পরীক্ষা তো জিজ্ঞেস নাও করতে পারি। এটা বিটা ইম্পর্টেন্ট। বি দেখো, অ্যাকর্ডিং টু দ্য মোড অফ অ্যাকশন, থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন এবং থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন। এটা হয় কি একটু পড়া না থাকলে একটু ঝামেলা। তোমরা যে টি সেল বি সেল যদি ম্যাচুরেশন পড়ে আসো তাহলে এটা ভালো বুঝবে, না হলে এই জায়গাটা আচ্ছা। ইমিউনোলজিটা সিকোয়েন্সিয়াল ক্লাস, মানে একটা না পড়লে পরেরটা গিয়ে পড়া যায় না, বুঝছো? আচ্ছা, টাইপস অফ অ্যান্টিজেন এবার জিজ্ঞেস করবো না, এটা এই পরীক্ষার জন্য বাদ। একটু একটু দেখে রাখো যে এগুলি থাকে, এটা ফাইনাল পড়বে লাগবে। এরপরে আসো, আচ্ছা এটা যাব না। দেখো এখানে এটা একটা ছোট্ট একটা জিনিস, টাইপস অফ অ্যান্টিজেন অ্যাকর্ডিং টু সোর্স। অ্যান্টিজেন মে বি এক্সোজেনাস, মে বি এন্ডোজেনাস। আমরা এক্সোজেনাসটাই সবসময় আমাদের মনে থাকে। এক্সোজেনাস মানে কি, যেটা বাইরে থেকে ঢুকে। অ্যান্টিজেন যেটা বাইরে থেকে এন্ট্রি হয় সেটা হলো এক্সোজেনাস। এক্সো মানে কি, যেটা বাইরের থেকে ঢুকে, বাইরে থেকে ঢুকবে। আর একটা এন্ডোজেনাস মানে কি, এন্ডোজেনাস যেটা বডির ভিতরে তৈরি হয়। বডির ভিতরে অ্যান্টিজেন অনেকগুলি তৈরি হয়। এটা তো তোমরা কি অ্যান্টিজেন প্রেজেন্টেন্সিয়াল তো পড়েছো?
পড়ছো না ইন্টেলিজেন্ট? জি স্যার। এটা আরো পরে বুঝবে, এই মুহূর্তে বুঝবে না। এন্ডোজেনাল এন্টিজেনটা থাকে, এটা ইম্পর্টেন্ট। On the basis of potency, antigen can be divided two types: conventional antigen and super antigen. এটা একটু লেখা, এটা লিখবে, কনভেনশনাল অ্যান্টিজেন এন্ড সুপার অ্যান্টিজেন। সুপার অ্যান্টিজেনটা থাকে, এটা পরীক্ষায় থাকে, এটা শর্ট নোট থাকে, ভাইবা জিজ্ঞেস করবে, তোমাদের এই পরীক্ষাও জিজ্ঞেস করবো হোয়াট ইজ সুপার অ্যান্টিজেন। কনভেনশনাল অ্যান্টিজেন হলো কোনগুলি? যদি একটা অ্যান্টিজেন শরীরে ঢুকে তা কি হয়, এটা নরমালি যদি অ্যান্টিজেন ঢুকে কি এনগলভ করে? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। একটা অ্যান্টিজেনের শরীরের মধ্যে কোথাও এন্ট্রি হয়, is engulfed by the antigen presenting cell, maybe macrophage, dendritic cells, Langerhans cell. এটা তারা এনগলভ করে, এনগলভ করে কি করে? ডিগ্রেড করে, ভাঙে, ভাঙার পর কি করে? MSC2 দিয়ে হেল্পার টি সেল প্রেজেন্ট করে। এটা একটু তোমাদের পড়ানো হচ্ছে তো? হ্যাঁ স্যার। পড়ানো হচ্ছে এটা? হ্যাঁ, এটা হলো তাহলে যেটা কনভেনশনাল অ্যান্টিজেন সেটা এরকম, যেটা অ্যান্টিজেনটা প্রথম ঢুকবে সেটা ম্যাক্রোফেজ অথবা যে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট সেল এনগলভ করবে, এনগলভ করার পরে এটাকে ব্রেকডাউন করে ইপিটোপ যেটা থাকবে, ইপিটোপটা MSC2 এর সাথে বাইন্ড করে এটা প্রেজেন্ট করবে টি সেল রিসেপ্টরের কাছে। তো এটা হলো কনভেনশনাল। আর যে সুপার অ্যান্টিজেন দেখো, এইটা কি করে? এইটা প্রসেসিং লাগে না, ইট ক্যান ডাইরেক্টলি অ্যাক্টিভেট দ্য হেল্পার টি সেল। The super antigen, those antigen, they activate directly T helper cell with the help of antigen presenting cell. এইটা হলো মেইন। এটা টিক দিয়ে রাখো, সুপার অ্যান্টিজেনটা পড়বে রাত্রেবেলা। সুপার অ্যান্টিজেন যারা আছে সবাই বই পরীক্ষার সময় এটা ধরবো, ওটা সুপার অ্যান্টিজেন, এক্সাম্পল অফ সুপার অ্যান্টিজেন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ক্রাইটেরিয়া অফ দ্য গুড অ্যান্টিজেন, এটা ভেবে আসে, অর্থাৎ ক্রাইটেরিয়া অফ ইমিউনোজেনিসিটি, দ্য বেসিক অর ক্রাইটেরিয়া অফ ইমিউনোজেনিসিটি, অথবা জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ দ্য গুড অ্যান্টিজেন। এটা কি আছে? ফরেননেস। ফার্স্ট ওয়ান, ফরেননেস মানে শুড বি নিজের না, ওন। এই যে প্রোটিনটা অথবা পলিস্যাকারাইড, এটা নট নিজের না, এটা বাইরে থেকে আসতে হবে। দুই হলো মলিকুলার সাইজ। একটা গুড অ্যান্টিজেন হলে মলিকুলার সাইজ কত হইতে হবে? আগে একটু বলেছি, কত হইতে হবে মলিকুলার সাইজ? 10,000 10,000 or more. 10,000 মানে এই না যে 10,000 হবে, 10,000 or more। এক্সেপশন আছে, কেমিক্যাল কম্পোজিশন এর হেটারোজেনিসিটি, এটাও একটা ফ্যাক্টর। ওইটা কেমিক্যাল কম্পোজিশন কি আর হেটারোজেনিসিটি, এটাও একটা বুঝবে। যে একটা অ্যান্টিজেন তৈরি করার থাকে কি দিয়ে? অ্যান্টিজেন কি দিয়ে? অ্যান্টিজেন বললাম প্রোটিন, তাই না? প্রোটিন আর পলিস্যাকারাইড। প্রোটিনে আসি, প্রোটিন কি দিয়ে তৈরি হয়? প্রোটিন ভাঙলে কি পাবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কয় রকমের আছে? দুই রকম, এসেনশিয়াল, নন এসেনশিয়াল। নন এসেনশিয়াল। টোটাল কয়টা আছে? 20, তাই তো? এখন দেখা যায় যেখানে তোমার অ্যামাইনো অ্যাসিড একই রকম অ্যামাইনো অ্যাসিড, দেখা গেল মানে অ্যালানিন এগুলি প্রোটিনের মধ্যে অনেক বেশি, সেক্ষেত্রে এটা ইমিউনোজেনিসিটি কম হবে। যদি হিটার পলিমার হয়, হিটারোজেনিক থাকলে এটা মোর অ্যান্টিজেনিক হবে। এরপর দেখো আমরা এটা আসবো অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস, ইপিটপ। যদি ইপিটপ বেশি থাকে, নাম্বার অফ ইপিটপ, ইপিটপ কি এটা পরে আসবো আমরা, আসলে এটা তো পড়াইতে হবে। যদি নাম্বার অফ ইপিটপ বেশি থাকে তাহলে এটা মোর অ্যান্টিজেনিক, ইপিটপ কম থাকলে এটা লেস অ্যান্টিজেনিক। নাম্বার 5 দেখো, ডিগ্রেডেবিলিটি। তার মানে কি? এটা ভাঙা যায় কিনা। যেটা বেশি রিজিড সেটা কম অ্যান্টিজেনিক, যেটা বেশি রিজিড সেটা কম অ্যান্টিজেনিক, যেটা ইজিলি ডিগ্রেডেবল সেটা হলো মোর অ্যান্টিজেনিক। এরপর আরেকটা নিয়ম হবে ডোজ এন্ড রুট। যে অ্যান্টিজেন আমরা কত ডোজে দিচ্ছি, সবসময় যে ডোজ বেশি হলেই বেশি ইমিউনিটি তৈরি করবে তা না, আবার এক কম দিলে হবে তা না, একটা এডিকুয়েট ডোজ থাকবে। রুটটা কি? আমাদের রুট কি কি আছে? ইনহেলেশন, ইনজেকশন, আর কি পেনিট্রেশন। এটা নির্ভর করবে আমরা কোন অ্যান্টিজেন, একটা খাওয়ার রুট ঢুকলো নাকি নাক দিয়ে ঢুকলো নাকি আমি ইনজেকশন দিলাম, তার উপর নির্ভর করবে। 7 হচ্ছে জেনেটিক কনস্টিটিউশন অফ দ্য হোস্ট। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখবা যে কোনো একটা প্রোটিন একজনের জন্য অ্যান্টিজেন হিসেবে কাজ করবে আর একজনের জন্য না।
ফর এক্সাম্পল মনে করো যদি বিপ, আমাদের অনেকে বিপ খেতে পারে না, আছে না? গরুর গোশত খেতে পারে না, খেলে কি হয়? অ্যালার্জি হয়। আরেকজন হচ্ছে না, সেম। ডিমের ক্ষেত্রে দেখবে যে অনেক হাঁসের ডিম খেতে পারে না, অনেকজনে খেতে পারে। এটা হলো এন্ডোজেনিক, এটা হলো ডিউ টু জেনেটিক্যালি। তো এইগুলো হলো ফ্যাক্টরস, এইগুলো টোটালি, এই যে এটা হলো 7 ফ্যাক্টরস, এটা হলো মেইন ক্রাইটেরিয়া অফ ইমিউনোজেনিসিটি। একটা অ্যান্টিজেন কতটা ইমিউন রেসপন্স করে ডিপেন্ড করবে এগুলোর উপরে। এরকম ফরেনেস কিনা, মলিকুলার সাইজ কেমন, কেমিক্যাল কম্পোজিশন কি, অ্যান্টিজেনিক ডিটারমিনেন্টস কয়টা আছে, ডিগ্রেডেবিলিটি কিনা, ডোজটা কি আছে, জেনেটিক ফ্যাক্টর। তো এটা ইম্পর্টেন্ট, এই 7টা পয়েন্ট লিখে রাখবে। এটা এমনিও বইও আছে, 7টা থাকুক 5টা থাকুক, তোমরা অল্প কিছু পারলে হবে, কিন্তু জিনিসটা বুঝতে হবে। ফরেনেস মানে কি, মলিকুলার সাইজ কি, এটা বুঝতে হবে। এখন এটা আমরা একটু এক্সপ্লেন করি। এই যে পয়েন্টগুলো বললাম, ফরেন মানে মলিকুলার রিকগনাইজ অ্যাজ সেলফ, আমার বডি যেটাকে সেলফ হিসেবে রিকগনাইজ করে এটা হলো সেলফ, আর যেটাকে সেলফ রিকগনাইজ না করে সেটা হলো ফরেন। এটা তোমরা অলরেডি মনে হয় একটু একটু পড়েছো। বডি ইমিউন সিস্টেম যেটাকে সেলফ হিসেবে ট্রিট করে সেটা ফরেন না, যেটা সেলফ ট্রিট করে না সেটা হলো মলিকুলার সাইজ। আগেই বলেছি এটা 10,000 কি ডালটন, 10,000 ডালটন অথবা তার থেকে বেশি হইতে হবে। এটা কিছু এক্সেপশন আছে। আবার সার্টেন অ্যামাউন্ট অফ, এরপর আসলে কেমিক্যাল কমপ্লেক্সিটি, যেটা স্ট্রাকচার, যেগুলো হেটারোপলিমার সেটা মোর এন্ডোজেনিক। হেটারোপলিমার কারা? কন্টেন্ট 2 or 3 ডিফারেন্ট টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড। যে প্রোটিনগুলি বেশি ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করে সেটা হলো হেটারোপলিমার। অ্যান্টিজেন ডিটারমিনেন্টস, এটা আমরা পড়ে আসবো। আচ্ছা, ডিগ্রেডেবিলিটি, এটাও দেখো, যেটা বেশি ডিগ্রেডেবল সেটা মোর অ্যান্টিজেনিক। ডোজ রুট এটাও আছে, জেনেটিক ফ্যাক্টর এটাও আছে, এটা আগেই বলেছি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ হ্যাপটেইন? জি স্যার। স্টার দিয়ে রাখো, এটা একটা শর্ট নোট থাকে, পরীক্ষা এটা একটা ইম্পর্টেন্ট, হ্যাপটেইন ধরতে পারে। এটা তোমাদের যে কোনো বইয়ে, তোমাদের মেইন বই বলো, তোমাদের তোমার যেগুলি কি পড়ো এখন, সত্য কথা বলবে? নোট পড়ি, নোট। এটা সব আমরা একটু, এটা হলো a molecule too small to be immunogenic alone, but which can be immunogenic if bound with the large molecule referred as carrier. তো এটা একটা ছোট্ট মলিকুল, এটা ইউজুয়ালি নন প্রোটিন। লাইনটা মনে হয় কেটে গেছে, শুনতে পাচ্ছ? জি স্যার। মাঝখানে লাইনটা কেটে গিয়েছিল। হ্যাপটেন হলো একটা লো মলিকুলার ওয়েট, যেটা নিজে এন্ডোজেনিক না। এটা যদি আরেকটা মলিকুলের সাথে বাইন্ড করে, এটা আমরা বলি যে ক্যারিয়ার প্রোটিন। বাইন্ড করার পরে দুইটা মিলে যেটা হবে সেইটা অ্যান্টিজেনিক। By itself, hapten can react with the antibody. যখন অ্যান্টিবডি তৈরি হয়ে গেল তখন কিন্তু অ্যান্টিবডি ক্যান বাইন্ড উইথ হ্যাপটেন্স। আবার একটু চিন্তা করো যে একটা হ্যাপটেন নিজে অ্যান্টিজেনিক তখনই হবে যে যখন সে আর একটা ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করবে। বাইন্ড করার পরে অ্যান্টিবডি তৈরি হবে, ওই অ্যান্টিবডিটা কিন্তু হ্যাপটেনের সাথে বাইন্ড করতে পারবে। দিস অ্যান্টিবডি ক্যান বাইন্ড উইথ দিস হ্যাপটেন। এখানে একটু দেখো, এই যে এগুলো হলো হ্যাপটেন, দেখো লো মলিকুলার ওয়েট, এটা নিজে অ্যান্টিজেনিক না। এটা অ্যান্টিজেনিক মানে কি, এটা অ্যান্টিবডি তৈরি করতে পারবে না, বাট এটা একটা ক্যারিয়ার প্রোটিন। যখন বাইন্ড করলো, বাইন্ড করার পরে এরকম একটা কমপ্লিট অ্যান্টিজেন হলো, এই অ্যান্টিজেনের এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হলো। দিস অ্যান্টিবডি ক্যান বাইন্ড উইথ দিস হ্যাপটেন। যে অ্যান্টিবডি যেটা হলো, ইট ক্যান বাইন্ডস উইথ দিস হ্যাপটেন।
এটা একটু বুঝলে তাহলে এটা বেসিক্যালি কি haptomolecular weight itself not act as an antigen when it bound with the carrier protein. This complex become antigen, an antibody produced against this complex, and this antibody can bind with this hapten. Another is epitope. It's important. এটা তোমাদের এটা হলো প্রথমে এদিকে আসি, আমরা নিচটা শুরু করি। ইপিটোপ কি? the portion of an antigen, একটা অ্যান্টিজেনের পার্ট। একটা অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে, একটা অ্যান্টিজেন কিন্তু পুরো অ্যান্টিজেন অ্যান্টিবডির সাথে বাইন্ড করে না। অ্যান্টিজেন একটা বড় মলিকুল, এটা একটা ফ্র্যাকশন বাইন্ড করে। একটা অ্যান্টিজেনের একটা বড় মলিকুল, এই বড় মলিকুল সবটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে না, অ্যান্টিজেনের একটা ফ্র্যাকশন, একটা ছোট্ট একটা ফ্র্যাকশন বাইন্ড করে। এই জায়গায় এখানে একটা ছবি একটু দেওয়া আছে, অত এই যে মনে করে পুরাটা অ্যান্টিজেন, এখান থেকে যে ধরি এটা একটা পুরো অ্যান্টিজেন। এই অ্যান্টিজেনের এই যে আমরা ব্ল্যাক দেখা যাচ্ছে ছবিতে? জি স্যার। আচ্ছা, এই যে কালো কালো জায়গাটা, এই সব জায়গা তারা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে। এই জায়গাগুলো অ্যান্টিবডির সাথে বাইন্ড করে। তো যে জায়গাগুলো অ্যান্টিজেন বাইন্ড করে এটাকে বলি আমরা ইপিটোপ। এটা কয়টা ইপিটোপ আছে অ্যান্টিজেনটা? এটা বলছি অ্যান্টিজেন যে হয় কয়টা ইপিটোপ আছে এটার মধ্যে? 4টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই অ্যান্টিজেনের মধ্যে 5টা ইপিটোপ আছে দেখো। আর এই যে জায়গাগুলো এগুলোর সাথে বাইন্ড করছে না। তাহলে ইপিটোপ কি? The portion of an antigen that is recognized and bound by the antibody or T cell receptor. এটা হলো কমপ্লিট ডেফিনিশন। এরপরে আমরা উপর লাইনটা চলে যাই। এই antigen determinant এইটা হলো এপিটোপ। Epitope or antigen determinant that the portion of the antigen molecule that physically interact with the paratope. তাহলে আরেকটা টার্ম পাইলাম প্যারাটোপ। প্যারাটোপটা কি? এটা হলো অ্যান্টিবডির সাইট। প্যারাটোপ হলো পার্ট অফ দ্য অ্যান্টিবডি টু হুইচ অ্যান্টিবডির যে অংশের সাথে অ্যান্টিজেন বাইন্ড করে সেটা হলো প্যারাটোপ। তাহলে এখানে দুটো জিনিস, একটা হলো ইপিটোপ, একটা হলো প্যারাটোপ। ইপিটোপ হলো অ্যান্টিজেনের যে পার্ট অ্যান্টিবডির সাথে বাইন্ড করে সেটা হলো ইপিটোপ, আর প্যারাটোপ হলো অ্যান্টিবডির যে পার্ট অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে সেটা হলো প্যারাটোপ। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এগুলো একটু দেখতে হবে, নিজেরা নিজে বুঝতে হবে। এখন চলে যাচ্ছি প্যারাটোপে। Paratopes of antibody or T cell which is complementary to the epitope or interact with the epitope to known as the paratope. The same যেটা বললাম, প্যারাটোপ শুধু অ্যান্টিবডি না, এটা টি সেল রিসেপ্টরও যে ফ্র্যাকশনের সাথে অ্যান্টিজেনটা বাইন্ড করে সেটা হলো প্যারাটোপ। আর লাগবে না, এইটাও লাগবে না, এইটাও লাগবে না, তোমাদের লাগবে না। সুপার অ্যান্টিজেন, এটা একটা কমন প্রশ্ন থাকে ভাইবার সময়, ইটস এ ভেরি কমন কোশ্চেন। যদি অ্যান্টিজেন কখনো তোমাদের সাথে জিজ্ঞেস করে একটা স্টার দিয়ে লিখে রাখো, শর্ট নোট অন সুপার অ্যান্টিজেন। এটা আমি এখানে যেটুকু বলবো বুঝলে যেটুকু বুঝবে তো ভালো, বাকিটা একটু পড়বে। এখানে আগেই বললাম যে সুপার অ্যান্টিজেন গুলি এই ধরনের অ্যান্টিজেন যেটা প্রসেসিং লাগে না, উইদাউট প্রসেসিং দে ক্যান অ্যাক্টিভেট টি সেল। Super antigen are secreted protein that interact with the large number of T lymphocyte without processing by the antigen presenting cell. That means is bind directly to the outside of the MHC2 molecule and activates large number of T cell lymphocyte. এটা হলো যে এটা মেইন হচ্ছে মলিকিউলগুলি একসাথে অনেকগুলি লিম্ফোসাইটকে অ্যাক্টিভেট করতে পারে। নরমালি যে অ্যান্টিজেনগুলি এটা কি হয়, প্রসেস হতে হয়। প্রসেস হতে গেলে এটা খুব বেশি একটা সিলেকশন প্রসেস টি সেল রিসেপ্টর অ্যাক্টিভেশন, টি সেল অ্যাক্টিভেশন হয়। সুপার অ্যান্টিজেন ক্যান অ্যাক্টিভেট লার্জ নাম্বার অফ টি সেল অ্যাক্টিভেশন হয়। লার্জ নাম্বার টি সেল অ্যাক্টিভেশন হয় তাহলে কি হবে? টি সেল থেকে কি আসে? টি সেল অ্যাক্টিভেট করলে ওরা সিক্রেট করে কি? সাইটোকাইনস আসে। টি সেল অ্যাক্টিভেশন হলে সাইটোকাইন, ভেরিয়াস টাইপস অফ সাইটোকাইনস আসে।
এটার মধ্যে মনে হলো মেইন হলো আচ্ছা এরপরে এসে সুপারিনটেন্ডেন্ট এক্সাম্পল ধরবে যে কয়েকটা সুপারিনটেন্ডেন্টের নাম বলো এখানে একটু তোমরা একটা দুটো তিনটা লিখে নাও এক্সাম্পল অফ সুপারিনটেন্ডেন্ট এরপরে আসবে একটা হলো টক্সিক শক সিনড্রোম টক্সিন toxic shock syndrome toxin TSS1 streptococcal pyrogenic exotoxin and staphylococcus enterotoxin এই তিনটা মনে রাখো these are the example of superantigen even ভাইরাসের যে এনভেলপ এটাও তোমার সুপারএন্টিজেন নামে কাজ করতে পারে তো আলটিমেটলি এটা একটা টিক দিয়ে রাখো শর্ট নোট অন সুপারএন্টিজেন পরীক্ষার সময়টা ধরবে এটা কি ইম্পর্টেন্ট কেন অ্যাকশন অফ সুপারএন্টিজেন্স এটা একটু একটু দেখি আগে বলেছি দিস অ্যাক্টিভেট আ ভেরি লার্জ নাম্বার অফ টি লিম্ফোসাইট তা একটু একটু ক্লিয়ার যেটা বেশি টি সেলকে অ্যাক্টিভেট করবে তাতে কি হবে ফলাফল কি হবে results in the secretion of excessive amount of cytokines interleukin 1 the activated যদি T4 সেল অ্যাক্টিভেশন হয় তাহলে এটা রিলিজ করবে IL-2 IL-2 যে অ্যাকশন গুলি সেই কারণে বিভিন্ন রকম আমরা সাইন সিম্পটম পাবো যদি IL-2 বেশি সিক্রেট হয় আলটিমেটলি লিড টু দা increase the secretion of TNF tumor necrosis factor it can increase the secretion of IL-1 it can increase secretion of interleukin 8 এটা একটু মনে হচ্ছে কঠিন মনে হচ্ছে তাই তো এই জায়গাটা একটু পড়তে হবে এগুলা সিক্রেট হওয়ার পরে আলটিমেটলি কি হবে এগুলা সিক্রেট হওয়ার পরে যে আলটিমেটলি যেগুলো হয় সেটা হলো IL-1 এর যে সিম্পটম গুলি যেমন it causes shock it causes intravascular coagulation it causes multiple organ system failure seen in endotoxin এটা হলো এগুলি হচ্ছে যখন তোমার একসাথে অনেকগুলি হেল্পার টি সেল অ্যাক্টিভেশন হয় ইন্টারলিউকিন 2 অনেক বেশি সিক্রেশন হয় ইট লিড টু দা শক হইতে পারে রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম হতে পারে ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন হতে পারে এইটা এই জন্য ইম্পর্টেন্ট সুপারএন্টিজেন এই কারণে ইম্পর্টেন্ট যে এই সাইনগুলি হতে পারে এজমেন্ট লাগবে না এখন তোমাদের পরীক্ষায় চলে আসি যে কোশ্চেনগুলি থাকবে আমরা একটু এতক্ষণ যা পড়লাম এর মধ্যে তোমাদের কোশ্চেনগুলি ভাইবা জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ অ্যান্টিজেন এন্ড ইমিউনোজেন দুই হলো ক্রাইটেরিয়া অফ গুড অ্যান্টিজেন অথবা ক্রাইটেরিয়া অফ অ্যান্টিজেনিসিটি যেভাবে হোক 7-8টা পয়েন্ট বললাম এটা বলবে অ্যান্টিজেনিক ক্লাসিফিকেশন এটা ধরবো না সুপার অ্যান্টিজেন ধরবো সুপার অ্যান্টিজেনটা ধরবো এটা পুরোটাই ধরবো সুপার অ্যান্টিজেন কি এটা ইম্পর্টেন্স কি ইপিটপ কি প্যারাটপ কি আজকের ক্লাস থেকে এইটুকুই আমরা এখন তোমরা বলো তোমাদের কোনো বক্তব্য থাকলে বলতে পারো তোমাদের শুনি তোমরা কোশ্চেন করো কি কোনো কোশ্চেন নাই করো না স্যার তোমরা তো পড়তেছো নাকি কোশ্চেন না থাকা মানে যে লেখাপড়া করতেছো না কোশ্চেন না থাকলে মানে যে লেখাপড়ার মধ্যে না লেখাপড়ার মধ্যে থাকলে তো কিছু করি থাকবে কিছু জায়গায় বুঝবে না আলটিমেটলি তোমাদের ক্লাসে এই যে এইটুকু থাকবে এই যে প্রথম জীবনটা লাগবে যখন
আচ্ছা, না থাকলে আমরা এখানেই শেষ করব। আসলে বেশি লোড দিতে চাই না, বেশি লোড দিলে আমরা খুব কম জিনিসই পড়াইলাম, এইটুকুর মধ্যে পারলে হবে। ঠিক আছে? তো তোমরা এমনি Okay, স্টুডেন্ট sir. কয়জন? আমরা স্টুডেন্ট কয়জন 39 টোটালি? 39, 36 আছে, 3 জন নাই, তাই তো? জি জি স্যার এই 3 জন অ্যাবসেন্ট, এই 3 জন শুধু অ্যাবসেন্ট রোল নাম্বারটা তোমার শেয়ার স্যারের কাছে পাঠিয়ে দিবে। ওকে স্যার আচ্ছা, খোদা হাফেজ, শেষ করি আজকে। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার নরমাল ফ্লোরা থেকে ভাইবাতে কি কি জিজ্ঞেস করা হবে? ওই যে ডেন্টাল কেরিস, ডেন্টাল মেকানিজম, ডেন্টাল কেরিস, সবাইকে ধরতে হবে, না পারলে ফেল। করেছো না? জি কি? স্যার। কারা কারা? ও এটা তো, এটা না, এটা তো, আচ্ছা এটা তো তোমাদের এই পরীক্ষা থাকবে না তো। এটা জিজ্ঞেস করে শুধু ইমিউনোলজি কোশ্চেন, তোমাদের অনলি ইমিউনোলজি কার্ড, যেটুকু পড়ানো যায় এইটুকু, জেনারেল ব্যাকটেরিয়া যেটা মধ্যে থাকবে না। স্যার এবং পুরো প্যাথোজেনেসিস কার্ডেও অফ না, যেটুকু আমরা ব্যাকটেরিয়াল পড়া, ডিজিজ। না না ব্যাকটেরিয়া থাকবে না, শুধু অনলি ইমিউনোলজি। ওকে স্যার। তোমরা একটু মনে হয় কনফিউজ করতেছো, এখানে শুধু অনলি ইমিউনোলজি, আর পিছন থাকবে না। ব্যাকটেরিয়োলজি তো, ব্যাকটেরিয়োলজি না তো, তোমার যেটুকু পড়ানো হলো, ইন্ট্রোডাকশন ইমিউনোলজি পড়ানো হলো, অ্যান্টিজেন পড়ানো হলো, অ্যান্টিবডি তো পারা গেল না, এইটুকুর মধ্যেই থাকবে। ওকে স্যার। এই পরীক্ষায় অনলি ইমিউনোলজি, ওখানে নরমাল ফ্লোরা টোলোরা না। ওইটা ভালো করছো, নরমাল ফ্লোরা এখন না। এটা তোমরা কি মনে করছো এটা পরীক্ষা থাকবে? মানে জি স্যার। আচ্ছা সিনান স্যার শাসন না, দিয়ে দিছে আমাদের নরমাল পরীক্ষা থাকবে না, তো হয়ে গেল, সাজেশনের মধ্যেই থাকবে। এবং যেটা বলা হলো, পরীক্ষার মধ্যে যেটুকু পড়ানো হলো আজকে পর্যন্ত এটুকুই। তোমাদের কার্ড তো আসলে পুরোটা শেষ করে গেল না, আমরা আগায় থাকা, এটা আমাদের মূল টার্গেট হলো যে আমরা একটু আগায় থাকি, অথবা তোমরা একটু এক্সপোজ হলো। এটা আসলে অনেক জিনিস ঝামেলা হয়, অনেক জিনিস তোমাদের ভালো করে বোঝানো যায় না, কিছু বুঝো কিছু বুঝো না, আমরা অনেকটা বুঝতে পারি না। জাস্ট তোমরা কিছু ওয়ার্ডের সাথে পরিচিত থাকলো, এন্টিজেন অন্তত শুনলা, ইমিউনোজেন একটু শুনে থাকলাম, হ্যাপটেন্ট একটু শুনলা, কিছুটা হয়তো ক্লিয়ার হলো, কিছুটা হলো না। যখন সামনাসামনি আসবে তাহলে হবে কি, আমরা 2-3টা ক্লাস একসাথে টেনে শেষ করে দিতে পারবো, এই কারণে। ঠিক আছে তাহলে? ওকে আরো স্যার কিছু? আচ্ছা, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।